নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, শেষ পর্যন্ত সত্যি এনডিএ তে ভাঙন দেখা দিল, এনডিএ তে বড় সড়ো ভাঙন দেখা দিল। এই মুহূর্তে তামিলনাড়ু থেকে খবর উঠে আসছে যে থালাপাতি বিজয় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কি নেননি। এনডিএ এর যে সহযোগী দল সহযোদ্ধা এআইএডিএমকে, তাদের পক্ষ থেকে 30 জন বিধায়ক সরাসরি এই মুহূর্তে দল ভেঙে টিভিকে তে যুক্ত হতে চাইছেন। অন্তত তারা টিভিকে সরকারকে সমর্থন করতে চাইছেন এবং সেই সংখ্যাটা 30, যেখানে মাত্র 47 জন এমএলএ তাদের পক্ষ থেকে জয়ী হয়েছে। এআইএডিএমকে এর পক্ষ থেকে 47 জন এমএলএ জয়ী হয়েছে, তার মধ্যে 30 জন ভেঙে চলে আসতে চাইছে। আপনাদের জানাই সাংমুঘাম তিনি একদম এই পালানাস্বামী এআইএডিএমকে এর যে নেতা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে একদম পলিটিক্সটা করেন। অর্থাৎ দুটো লবির কথা বলছি আমরা। এবং এই সানমুঘাম তিনি সরাসরি বলেছেন যে আমরা সারা জীবন ডিএমকে এর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি, ডিএমকে আমাদের মূল শত্রু ছিল, কিন্তু এই যে সামগ্রিক ঘটনাটা ঘটেছে, এই ভোটের যে রেজাল্ট বেরিয়েছে, সেই ভোটের রেজাল্টের পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পালানাস্বামী তিনি ডিএমকে দলের বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তিনি এই ডিএমকে এর সঙ্গে জোট করে সরকার তৈরি করার চেষ্টা করেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনাদের খবর দেখিয়েছিলাম যে একটা হোটেলে ডিএমকে এবং এআইডিএমকে তাদের মধ্যে দ্বৈরথ ভুলে তারা একত্রিতভাবে সরকার তৈরি করার চেষ্টা করছে, এই ধরনের পলিটিক্স করেছিলেন পালানাস্বামী এবং সেটাই খবর উঠে গিয়েছিল। তাই এই মুহূর্তে সানমুঘাম তিনি একদম সরাসরি জানাচ্ছেন আমরা 30 জন বিধায়ক সরাসরি এই পার্টি থেকে বেরিয়ে আসছি এবং বেরিয়ে এসে আমরা এই মুহূর্তে সাধারণ মানুষের যে রায়, জনরায়, জনতার রায়কে এই মুহূর্তে সম্মান জানাচ্ছি এবং তাদের রায় হচ্ছে থালাপতি বিজয় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হন। অনেক কিছু এই মুহূর্তে প্রেক্ষাপট বদল হচ্ছে। আপনারা মনে থাকবে নিশ্চয়ই যে ফ্লোর টেস্ট হতে একবার সময় শুধুমাত্র অপেক্ষা ছিল, যেটা রাজ্যপাল করতে দিচ্ছিলেন না। ফ্লোর টেস্ট হতেই একদম প্রথম দিন ফ্লোর টেস্টের আগেই এই ধরনের বিস্ফোরণ ঘটেছে, কিন্তু রীতিমতন তামিলনাড়ুতে রাজনৈতিক বিস্ফোরণ, এর থেকে বড় প্রেক্ষাপট তৈরি হয়নি। আপনাদের সমস্তটা বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনাদের বলি এই মুহূর্তে ডিএমকে কে যখন বিরুদ্ধাচরণ করে এআইডিএমকে 30 জন বেরিয়ে আসতে চাইছে, ঠিক সেই সময় কিন্তু পালানাস্বামী তাকে দল থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমরা দল ছেড়ে দিলাম, এই 30 জন আমরা দল ছেড়ে দিলাম। স্পিকার হিসেবে টিভিকে কিন্তু জেসিডি প্রভাকর তাকে সরাসরি নির্বাচিত করেছে। জেসিডি প্রভাকরের যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা অনেক দিনের এবং তিনি নতুন রিসেন্টলি টিভিকে জয়েন করেছেন, কিন্তু তিনি আসলে এআইএডিএমকেরই কিন্তু একজন মানুষ ছিলেন। 1980 সাল থেকে তিনি এআইএডিএমকে এমএলএ হিসেবে লড়াই করছেন। তো তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটা বহু দিনের, বহু বছরের ছাত্র জীবন থেকে তিনি এমএলএ। তো সেই জায়গাটায় কিন্তু তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা এবং এই 30 জন বিধায়ক যারা এআইএডিএমকে এখনো পর্যন্ত নির্বাচিত বিধায়ক, তারা কিভাবে সমর্থনটা করবে সেটা কিন্তু একটা দেখার মতন বিষয়। এবং রাজ্যপাল যে জায়গাটায় আটকাচ্ছিল, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, রাজ্যপাল 3 বার ফিরিয়ে দিয়েছিলেন থালাপতি বিজয়কে যে আপনার কাছে ম্যাজিক ফিগার নেই, আপনি ম্যাজিক ফিগার জোগাড় করে আনুন, তারপর আপনি সরকার গঠন করার কথা বলবেন। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম তৃতীয়বার যখন থালাপতি বিজয় গিয়েছিলেন তখন একজন তার কাছে বিধায়ক কম ছিল, 117 তিনি পৌঁছেছিলেন। তারপর তিনি গিয়েছিলেন রাজ্যপালের কাছে যে আমাকে অন্তত মুখ্যমন্ত্রী হিসেবে শপথটা নিতে দিন, ফ্লোর টেস্ট পর্যন্ত পৌঁছাতে দিন, তারপর আমি আপনার একদম যে ক্রাইটেরিয়া ম্যাজিক ফিগার সেটা জোগাড় করে দেখিয়ে দেবো, কিন্তু সেটাও তাকে সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে কংগ্রেস, লেফট পার্টি, ভিসিকে, আইইউএমএল প্রত্যেকে সাপোর্ট করার পর এখন 120 জনকে নিয়ে শেষ পর্যন্ত রোববার দিন কিন্তু সরাসরি তামিলনাড়ুতে দাঁড়িয়ে থালাপতি বিজয় শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণ করার দুদিনের মধ্যে আপনারা দেখুন অবস্থাটা, শপথ গ্রহণ করেছেন রবিবার এবং আজ মঙ্গলবার, তার মধ্যে কি রকম বিভৎস একটা পরিবর্তন তৈরি হলো রাজনৈতিকভাবে। যে 30 জন বিধায়ক তারা আর বিরোধীর জায়গায় থাকতে চাইছে না, তারা গত 10 বছর ধরে বিরোধীর জায়গায় ছিল, তারা এই মুহূর্তে আর বিরোধীর জায়গায় থাকতে চাইছে না। একদম সরাসরি এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে যে ফ্লোর টেস্টের আগেই 30 জন তারা কিন্তু বাইরের থেকে হলেও সমর্থন করতে রাজি আছে। তারা কোনো রকম কোনো শর্ত দেয়নি, তারা চাইছে এই মুহূর্তে ডিএমকে এর বিরোধিতা করতে হবে এবং ডিএমকে এর যদি বিরোধিতা করতে হয় তাহলে অফিসিয়ালি টিভিকে তো এই মুহূর্তে সরকারের থেকে ডিএমকে এর বিরোধিতাই করবে। তো সেই জায়গাটায় তারা সামিল হতে চাইছে। আপনারা বুঝে দেখুন রাজনীতির ক্ষমতা কিভাবে একদম মানুষকে পরিবর্তন করে দেয়, সেই জায়গাটা একদম সরাসরি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এবং লেফট, কংগ্রেস, টিভিকে এবং ভিসিকে তার সঙ্গে আইইউএমএল প্রত্যেককে মিলিয়ে এই মুহূর্তে 120টা সিট রয়েছে, যেটা ম্যাজিক ফিগারের থেকে দুটো বেশি, কিন্তু 30 জন বিধায়ক
তারা যদি একদম সমর্থন করে দেন তাহলে আপনারা বুঝতেই পারছেন 150-এ গিয়ে সংখ্যাটা দাঁড়ায়, 234-এর মধ্যে 150-এ যদি একটা সরকার দাঁড়ায় গিয়ে, তাহলে অবশ্যই যেটা থালাপতি বিজয়ের হাতে শক্তি থাকবে, যে এই যে ভিসি কে তাদের পক্ষ থেকে বলছে উপমুখ্যমন্ত্রী লাগবে, একদম কংগ্রেসের পক্ষ থেকে বলছে উপমুখ্যমন্ত্রী লাগবে, এই কম্পালশন গুলো তার কাছে কিন্তু আর কোনো ম্যাটার করবে না তখন। তার কারণ 30 জন বিধায়ক তার অলরেডি রয়েছে রিজার্ভ করা। তাই জন্য ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য যে 11টা সংখ্যা দরকার, সেই 11টা সংখ্যা তার কাছে কোনো ফ্যাক্টর করবে না। এটা যেমন একটা ভালো দিক, অন্যদিকে আরেকটা থালাপতি বিজয় কিন্তু যদি এই 30 জনকে গ্রহণ করে তাহলে কিন্তু একটা বড় সড় ধাক্কা খাবে সাধারণ মানুষের কাছে। তার কারণ এআইডিএমকে এতদিন ধরে কিন্তু ছিল হচ্ছে বিজেপির সঙ্গে সংঘবদ্ধ ভাবে, এবং বিজেপির সঙ্গে সংঘবদ্ধ থাকা একটা দল থেকে 30 জনকে তারা আনবে কিনা নিজেদের দিকে, কিংবা তারা এআইএডিএমকে হিসাবেই সম্পূর্ণ সমর্থন করবে কিনা, সেটাও কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা ফ্যাক্টর। কারণ রাজনৈতিক শত্রু বিজেপি, আমাদের রাজনৈতিক শত্রু, রাজনৈতিক বিরোধী যদি হয় আমাদের ডিএমকে, তারা অতটা কঠিন নয় আমাদের কাছে, কিন্তু রাজনৈতিক শত্রু বিজেপি। এবং তিনি একদম শপথ নেওয়ার সময় বলেছেন যে কথাটা, যে দিস ইজ দ্য নিউ বিগিনিং অফ দ্য টাইম ফর সেকুলার পলিটিক্স। সেকুলার পলিটিক্স এর উপর ভিত্তি করে যে দল এসেছে ক্ষমতায়, তারা কি বিজেপির সঙ্গে অ্যালায়েড একটা পার্টি, সেখান থেকে 30 জন এমএলএ কে নিতে পারবে অতটা স্বচ্ছন্দে? জনমানসে কি সেটার একটা প্রভাব পড়বে না? এবং সেটা যদি নেয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে। আপনাদের সমস্ত জায়গাটাই আমরা একটু আলোকপাত করিয়ে দিচ্ছি, তার কারণ 2/3 অর্থাৎ একটা দল যে 47টা এমএলএ তার রয়েছে, তার 2/3 ভেঙে যদি তারা আনতে পারে, তাদের পক্ষ থেকে সরাসরি একটা চিঠি যেতে পারে স্পিকারের কাছে, তাদের বিরুদ্ধে কিন্তু একটা কমিশন বসতে পারে, এবং সম্পূর্ণ দল বিরোধী যে আইনটা সেটা কিন্তু তাদের উপর লাগু হতে পারে, এবং দল ছেড়ে চলে গেছে দলত্যাগ বিরোধী আইন সেটা তাদের উপর লাগু হতে পারে। এবং দল ছেড়ে চলে গেছে বলে এই 30 জন যে বিধায়ক, তাদের কিন্তু সম্পূর্ণ বিধায়ক পদটাও চলে যেতে পারে, এরকম একটা প্রেক্ষিত তৈরি হতে পারে। কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে 32, অর্থাৎ 2/3। দলটাকে সম্পূর্ণ ভাঙিয়ে যদি নিয়ে চলে আসা যায়, অর্থাৎ সম্পূর্ণ 10 জনের মধ্যে 7 জনকে যদি নিয়ে আসা যায়, সেই হিসাবে একদম 47 জনের মধ্যে 32 জনকে যদি নিয়ে আসা যায়, তাহলেই একমাত্র দলত্যাগ বিরোধী যে আইন সেটা তাদের উপর লাগু হয় না। কিন্তু এখনো পর্যন্ত 30 জন একত্রিত হতে পেরেছে, 32 সংখ্যাটা কিন্তু হয়নি, এবং এমএলএ আরো 2 জনকে জোটাতে হবে তাদের হয়ে। সেই জায়গাটাও কিন্তু একটা বড় সড় ধাক্কা এআইডিএমকে তাদের পক্ষ থেকে খেতে চলেছে। এবং অবশ্যই আপনারা বুঝতেই পারছেন, এই মুহূর্তে যদি এই জোটটা শেষ পর্যন্ত হয়, 150 জনের বিরুদ্ধে লড়াই করবার মতন যে মূল জায়গাটা, সেটা সবচেয়ে বেশি কঠিন কিন্তু হবে এমকে স্ট্যালিনের জন্য। এমকে স্ট্যালিন অনেকটা বেশি কিন্তু এফেক্টেড হতেন যদি এআইএডিএমকে তাদের সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে লড়াইটা করতেন টিভিকে এর বিরুদ্ধে। এখন মূলত যে লড়াইটা, সেটা যতই হোক সরকারে রয়েছে টিভিকে, সরকারের বিরোধিতা করতে হবে এমকে স্ট্যালিনকে, তা না হলে তিনি আর ক্ষমতায় ফিরতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এমকে স্ট্যালিনের লড়াইটা কিন্তু আরো বেশ খানিকটা কঠিন হয়ে যাবে। যদি 150 জনের একদিকে একটা ক্যাবিনেট চলে এবং তার বিরুদ্ধে তার 57 জন বা 59 জনকে নিয়ে লড়াইটা করতে হয়, এই বিষয়টা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হিসেবে দেখা দেবে। আপনাদের এই সূত্রে জানিয়ে রাখি একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা বেরিয়ে এসেছিল, যে টিভিকে সঙ্গে কোনোভাবে একটা জোট সরকার তৈরি করে ফেলুন, এই ধরনের একটা প্রস্তাব দিল্লির থেকে কিন্তু এসেছিল ডিএমকে, এআইডিএমকে পালানিস্বামী তার কাছে, এবং তিনি কিন্তু সেটা মেনে নেননি। তিনি বলেছিলেন যে আমরা দরকার হলে ডিএমকে এর সঙ্গে কথা বলবো, এবং সেখানেই কিন্তু তাকে এই মুহূর্তে একঘরে হতে হলো। তার কারণ দিল্লির সেই যে প্রভাবশালী নেতা, তিনি কোনোভাবেই চাননি যে কংগ্রেস এবং তাদের জোটে একটা সরকার তৈরি হোক, এবং কংগ্রেস বামেদেরকে আটকানোর জন্য দিল্লির কোন উচ্চপদস্থ নেতা, তিনি চেয়েছিলেন যে এআইএডিএমকে দরকার হলে বিজেপির জোট ভেঙে তারা সরাসরি যাতে এই মুহূর্তে টিভিকে সঙ্গে সরকারটা তৈরি করে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। এবং কংগ্রেস কিভাবে একদম রাহুল গান্ধী তার মঞ্চে উপস্থিত হলেন, সেলফি তুললেন এবং সরাসরি হাত নাড়লেন জনতার উদ্দেশ্যে, সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি করেছে এআইএডিএমকে প্রধান এই মুহূর্তে পালানিস্বামীর জন্য। আপনাদের সামনে রাখলাম এনডিএর একটা বড়সড় ভাঙনের ছবি, যেটা একদম সরাসরি ইঙ্গিত এসেছিল, সেই ছবিটা কিন্তু প্রতিষ্ঠিত হলো এই মুহূর্তে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।